সুপ্রিয় ছাত্রছাত্রীবৃন্দ, তোমরা জানো বৈশ্বিক মহামারীর কারণে গোটা পৃথিবী আজকে স্তব্ধ, যার ফলশ্রুতিতে তোমরা আজকে নিরাপদে বাসায় অবস্থান করছো। তোমাদের সুবিধার্থে ধারাবাহিক অনলাইন ক্লাসের কার্যক্রমের অংশ হিসাবে আজকে আমি তোমাদের সামনে হাজির হয়েছি। আমি হাবিবুল্লাহ হাবিব, প্রভাষক, বাংলা বিভাগ, রহনপুর PM আইডিয়াল কলেজ, রহনপুর, চাঁপানবাবগঞ্জ। আজকে আমি তোমাদের ডিগ্রি দ্বিতীয় বর্ষের বাংলা ছোট গল্প সম্বন্ধে আলোচনা করব। আমরা আসি বাংলা ছোট গল্প। আমরা কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের এক রাত্রি গল্প দিয়েই আজকের এই অনলাইন ক্লাসের শুরু করছি। আশা নয়, বিশ্বাস করি তোমাদের মনোযোগ আমার দিকে থাকবে। আমরা জানি কবি পরিচিতি ক্ষেত্রে রবীন্দ্রনাথ ঠাকুর 1861 খ্রিস্টাব্দের 7 মে বিখ্যাত ঠাকুর পরিবারে, কলকাতার জোড়াসাঁকো ঠাকুর পরিবারে জন্মগ্রহণ করেন। আর রবীন্দ্রনাথ ঠাকুর সম্বন্ধে বলার শেষ নেই। এই বাংলা ছোট গল্পের মাধ্যমে বাংলা সাহিত্যকে এক নতুন অল্প সময়ের ভিতরে এক আনন্দ লাভের একটা পাঠ আমাদের মাঝে হাজির করেছেন, আমাদের মাঝে দিয়েছেন সে রবীন্দ্রনাথ ঠাকুর। তার দীর্ঘ 64 বছরে তিনি অখণ্ড গল্পগুচ্ছে সংকলিত 95টি ছোট গল্প রচনা করেন। তার বিভিন্ন উপন্যাস, নাটক তার রয়েছে। আমি কবি সম্বন্ধে বেশি কথা বলবো না। তিনি 1941 সালের 7 আগস্ট মৃত্যুবরণ করেন। আমরা ছোট গল্প শুরু করার পূর্বেই ছোট গল্প কি এ সম্বন্ধে একটু জেনে নেওয়া আবশ্যক। ছোট গল্প হচ্ছে লেখকের আত্মসচেতনতার সৃষ্টি। কোনো সৃষ্টিকর্মকে সংজ্ঞায় সংজ্ঞায়িত করা অসম্ভব, তবুও বিভিন্ন ছোট গল্পকার ছোট গল্পকে সংজ্ঞায়িত করার চেষ্টা করেছেন। বিশেষ করে আমেরিকার ছোট গল্প E.A. পোর মতানুসারে যে গল্প 10 থেকে 50 মিনিটের ভিতরে পড়ে ফেলা যায় তাকে ছোট গল্প বলা হয়। আবার ইংরেজ গল্পকার H. ওয়েলসের মতে তিনি বলেছেন, ছোট গল্প অর্ধ থেকে 2 বা 3 ঘন্টার ভিতরে এক নিঃশ্বাসে পড়ে ফেলা যায় তাকে ছোট গল্প বলা হয়। তাহলে এছাড়াও কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর তার বিখ্যাত কাব্যগ্রন্থ সোনারতরী কবিতার বর্ষবরণ কবিতায় তিনি ছোট গল্পের আকার, আকৃতি, গঠন সম্বন্ধে, অর্থাৎ ছোট গল্পের পুরো সংজ্ঞায় বলা যায়, তিনি তার এই বর্ষবরণ কবিতায় উল্লেখ করেছেন। আমরা যেটা জানি যে ছোট প্রাণ, ছোট ব্যথা, ছোট ছোট দুঃখ কথা, নিতান্তই সহজ সরল, সহস্র বিস্মৃত রাশি, প্রত্যহ যেতেছে ভাসি, তারই 2-4টি অশ্রুজল। নাহি বর্ণনা ছটা, ঘটনার ঘন ঘটা, নাহি তত্ত্ব নাহি উপদেশ, অন্তরে অতৃপ্তি রবে, সাঙ্গ করি মনে হবে, শেষ হয়েও হইল না শেষ। এই হচ্ছে ছোট গল্পের মূল বিষয়বস্তু, গঠনশৈলী, প্রকৃতি। তাছাড়া আমরা ছোট গল্পের কিছু বৈশিষ্ট্য থাকলে আমরা বুঝতে পারি যে এগুলো আমাদের ছোট গল্প ভিতরে পড়ে। কারণ ছোট গল্প বৈশিষ্ট্য বলতে
ছোট গল্প আকারে ছোট হবে এবং একটি পরিপূর্ণ গল্পরূপ লাভ করবে। ছোট গল্প জীবনের একটি খণ্ডাংশে রূপায়িত হয়। আবার ছোট গল্পে অনাবশ্যক কথা, অনাবশ্যক চরিত্র, ঘটনা প্রভৃতি নিষ্ঠুরভাবে বর্জন করা হয়। জীবনের একটি মাত্র রূপকে বা ঘটনাকে ছোট গল্পের মূল উপজীব্য বিষয় হিসেবে গ্রহণ করা হয়। আর পরিশেষে ছোট গল্পের আরম্ভে শুরুতে এবং শেষে একটা কী থাকবে, নাটকীয়তা থাকবে, যেটা আমরা আজকে রবীন্দ্রনাথ ঠাকুরের এক রাত্রি গল্পে মূল বিষয়বস্তু জানলে বুঝতে পারবো ছোট গল্পের শেষ অংশের নাটকীয়তা। তো আমরা আসি, শুরু করি ছোট গল্প এক রাত্রি দিয়ে। লিখেছেন কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর, যার জন্ম 1841 সালে এবং মৃত্যু 1961 সালে। আমরা গল্প, আমি চাচ্ছি যে গল্পটা গল্প আকারেই তোমাদের সামনে প্রকাশ করার এবং গল্প আকারে মনে রাখতে হবে। জাস্ট আমি এই গল্পটাকে গল্প আকারেই বলতে চাচ্ছি, একটু মনোযোগ রাখলেই আশা করি বুঝতে পারবে। ছোট গল্প, এই এক রাত্রি গল্পের যে কোনো গল্পের নামকরণ একটা হচ্ছে গুরুত্বপূর্ণ বিষয়। এই গল্পে এক রাত্রি নামকরণের যথার্থটা আমরা পাবো সামনে। তো আমি শুরু করতে চাচ্ছি গল্পের মূল বিষয়বস্তু। তার আগে জেনে নেই গল্পের চরিত্র। আমরা নায়কের চরিত্রে পাচ্ছি একজনকে, সেখানে আমরা গল্পের নায়কের কোনো নাম উল্লেখ পাই নাই। এই গল্পে কথক নিজেই নায়ক। তাই আমি বলতে চাই যে এটা হচ্ছে কি নাম না জানা বা অজানা নায়ক। আর নায়িকা হচ্ছে সুরবালা। এখানে আরেকটা চরিত্র পাবো কয়েকটা, তার ভিতরে হচ্ছে নায়কের বাবা মা, নায়িকার বাবা মা, আর নায়িকার স্বামী সরকারি উকিল রামলোচন বাবু। আমরা আরেকজনকে পাবো, সেটা হচ্ছে নায়কের গ্রামের প্রতিবেশী নীলরতন। আমরা এই কয়েকটা চরিত্র এখানে পাবো। তা আমরা শুরু করি গল্পের মূল বিষয়বস্তু। নায়ক, নাম না জানা নায়ক এবং সুরবালা, তারা ছিল খেলার সাথী, ছোটোবেলার খেলার সাথী। তারা দুজনেই একসঙ্গে খেলাধুলা করতো, বউ খেলতো, সব ধরনের ছোটো বাচ্চারা যেভাবে খেলাধুলা করে তারা সর্বক্ষণিক নায়ক নায়িকার বাড়ি যাইতো, নায়িকা বা নায়কের বাড়ি যেত, এই খেলাধুলা করতো আর কি। তো স্বাভাবিক বিষয়, তাদের ঘনিষ্ঠতা, তাদের চলাফেরায় উভয়ের পরিবার, নায়ক এবং নায়িকার উভয়ের পরিবার বলাবলি করলো, পিছনে বলাবলি করতে থাকলো যে দুজনকে বেশ মানিয়েছে। ছোটোবেলায় হয় অনেক বাবা মা এইভাবে বলে যে দুজনকে বেশ মানিয়েছে। তো এই বিষয়গুলো এবার কানাঘুষা করতো। তো নায়িকা চেয়ে নায়ক একটু বড় ছিল, তিনি বিষয়গুলো বুঝতো। তো বুঝার কারণে সে নায়িকার প্রতি স্ত্রী সুলভ আচরণ করত, মাঝে মধ্যে দুষ্টুমি করত। নায়িকা সুরবালাও যেন সহজ সরলা স্ত্রীর মতো করে তার আদেশ, তার দুষ্টুমি সহ্য করত। এভাবেই তাদের রঙিন স্বপ্ন, রঙিন জীবন, খেলার সাথী, খেলাধুলা করতে করতে সময় পার হয়ে যেত। তো স্বপ্নবাজ বলছি নায়ককে, নায়কের স্বপ্ন ছিল বড় হয়ে পড়ালেখা করবে, তিনি সরকারি জব করবে, কালেক্টর হবে। তিনি ইন্সপায়ার হয়েছেন তার গ্রামের নীলরতন বাবু গ্রাম ছেড়ে কলকাতা শহরে গিয়ে পড়ালেখা করে কী হয়েছেন, কালেক্টর হয়েছেন। যার কারণে তিনি তাকে আদর্শ মনে করে তিনিও স্বপ্ন দেখলেন যে এই গ্রামে পড়ে থেকে লাভ নেই,
আমাকে শহরে যেতে হবে, আমাকে পড়ালেখা করতে হবে, আমাকে বড় কালেক্টর হতে হবে। যেই কথা সেই কাজ। তিনি একদিন বাড়ি থেকে চলে গেলেন, গিয়ে নীলরতন বাবুর কাছে পরামর্শ নিলেন, তার কাছে গেলেন। সেখানে গিয়ে তিনি কলকাতায় পড়ালেখা করলেন। এই পড়াকালীন অবস্থায় তখন ভারতবর্ষে স্বাধীনতা আন্দোলনের জন্য দেশ তখন প্রস্তুতি নিচ্ছিল, স্বাধীনতা আন্দোলন চলমান ছিল। তো নায়ক তিনি মনে করলেন যে কালেক্টর হওয়ার চেয়ে স্বাধীনতা আন্দোলনে নিজের জীবনকে উৎসর্গ করা অনেকটা শ্রেয়। তাই তিনি সিদ্ধান্ত বদলালেন। তিনি করলেন কি, তিনি পড়ালেখার পাশাপাশি স্বাধিকার আন্দোলনে নিজের মন প্রাণ সঁপে দিলেন। পরবর্তীতে সঁপে দেওয়ার ফলশ্রুতিতে তিনি পার্থিব, তার খেলার সাথী, সেই সুরবালা, সব কিছু তিনি বিসর্জন দিলেন। তিনি সব কিছু তুচ্ছ মনে করলেন যে এই আমার জীবনে এখন কোনো চাকুরি কিংবা সুরবালা, বাবা মা কোনো কিছুই দরকার নেই। আমার এখন দেশ রক্ষা করাই আমার বড় কাজ। এভাবে চলতে লাগলো। স্বাধিকার আন্দোলনের জন্য তিনি দিন রাত পরিশ্রম করে যাচ্ছেন। এদিকে তার খেলার সাথী সুরবালার বিয়ের বয়স হয়ে গেল। বিয়ের জন্য উভয়ের বাবা মা একমত হয়ে নায়ককে চিঠি পাঠালো যে সুরবালাকে বিয়ে করার জন্য। কিন্তু তিনি তার উভয়ের বাবা মার কথা না শুনে স্বাধিকার আন্দোলনে ঝাঁপিয়ে পড়লেন এবং তিনি মনে করলেন এখন বিয়ে করার চেয়ে দেশ রক্ষা অনেক উত্তম কাজ। নিরুপায় হয়ে উভয়ের বাবা মা নিরুপায় হয়ে গেল। দিয়ে চিন্তা করলো যে নায়ক তো আর সুরবালাকে বিয়ে করবে না, আর সুরবালাকে তো নায়কের পর্যন্ত অপেক্ষা করা যায় না। তাই তিনি কি করলেন, নায়িকার বিয়ে দিয়ে দিলেন, সুরবালার বিয়ে দিয়ে দিলেন। তৎকালীন নোয়াখালী অঞ্চলে এক সরকারি উকিল রামলোচনের সঙ্গে নায়িকা সুরবালার বিয়ে হয়ে গেল। এই বিয়ে হয়ে যাওয়ার পরে এদিকে নায়িকার বিয়ে হয়ে গেল। এর ভিতরে নায়কের বাবা মারা গেল। এই নায়কের বাবা মারা যাওয়ার কারণে নায়ক চিন্তিত হয়ে গেল, কারণ তার পরিবারের কর্মক্ষম ব্যক্তি তার বাবা ছিল। তার বাবা মারা যাওয়ার কারণে সকল দায়িত্ব পরিবারে তাকে নিতে হচ্ছে। তাই তিনি স্বাধিকার আন্দোলন, কলকাতা শহর সব কিছু ছেড়ে তিনি কর্মের জন্য নোয়াখালীর এক স্কুলের সেকেন্ড মাস্টারে চাকরি নিলেন এবং তিনি মনে মনে খুব খুশি হলেন যে আমার জন্য এই চাকরিটাই পারফেক্ট। আমি তো আন্দোলন করতে পারলাম না, তার আমি যাতে করে স্কুলের ছেলে মেয়েদেরকে স্বাধিকার আন্দোলনের জন্য উদ্বুদ্ধ করতে পারি। কিন্তু বিধিরাম স্কুলের হেডমাস্টার তার এই স্বাধিকার আন্দোলনের বক্তব্যকে তিনি বাঁকা চোখে দেখলেন। তিনার চিন্তাভাবনা যে এসব না বলে আমার ছেলে মেয়েদেরকে অ্যালজাবরা জ্যামিতি শেখাও। তার মনটা ভীষণ খারাপ হয়ে গেল। এভাবে তার জীবনটা চলছিল। এর ভিতরে তিনি জানতে পারলেন তার সেই ছোটোবেলার খেলার সাথী সুরবালার বিয়ে এই নোয়াখালীতেই হয়েছে এবং যার শ্বশুর বাড়ি তার স্কুলের ঠিক পিছনে। তিনি এই খবর জানার পরে তার প্রেমিক হৃদয় সুরবালার জন্য আন্দোলিত হতে লাগলো। তার সেই স্মৃতিগুলো মনে পড়লো। যে কোনো মনে রাখবা, মানুষ কোনো স্মৃতি কখনো ভুলে না। সময় এবং সুযোগ পেলে সকল স্মৃতিগুলো কি ফুলে ফেপে উঠে বেরিয়ে আসে।
ঠিক তেমনই নায়ক মাস্টারি করার সাথে সাথে তার সুরবালার কথা মনে পড়ল। মনে পড়ার সাথে সাথে তার সেই ছোটোবেলার স্মৃতিগুলো তার কর্ণকুহরে বাঁচতে লাগলো। তিনি সুরবালার স্বামীর সঙ্গে পরিচয় হলেন। পরিচয় হওয়ার উদ্দেশ্যটা হলো যে তার সঙ্গে পরিচয় হলে থাকলে সুরবালার বাড়ি দাওয়াত খাবে, চা খাবে, যাতে করে সুরবালাকে একটু দেখতে পাওয়া যায়, কারণ সেই ছোটোবেলা তাকে ছেড়ে এসেছি। তো তার স্বামী রামলোচন বাবুর সঙ্গে তার পরিচয় হওয়ার পরে তার বাসায় চা দাওয়াত নিল। তার বাসায় নায়ক এক বিকেলে গেল, বৈঠকখানায় বসতে দিল। তো নায়কের মনে ভাবটা আসলো যে নায়িকা আমাকে জানলার ফাঁক দিয়ে দেখেছে। তার প্রেমিক হৃদয় নিয়ে বসে আছে, আর ঘরের ওপারে সুরবালার চলাফেরা, হাঁটা চলাটা তার কানে বাজছে। সুরবালার সেই হাতের চুড়ির টুংটাং আওয়াজ, তার শাড়ির খসখস শব্দ এবং পায়ের থপথপানি নায়কের প্রেমিক হৃদয়কে আহত করে ছাড়ল। নায়ক মনে মনে ভাবতেছে, এই আওয়াজ বা এই পাশ দিয়ে যে শব্দগুলো হচ্ছে এটা আর কেউ নয়, তার সেই ছোটোবেলার খেলার সাথী, তার সেই সুরবালার। কিন্তু সে সুরবালাকে দেখার তার যে মিনতি আকুতি, সেটা তিনি প্রকাশ করতে পারছেন না এবং সুরবালাকে দেখতেও পাচ্ছেন না। তিনি মনে মনে ভাবতেছেন, এই সুরবালার সাথে কত কি করলাম, এই খেললাম সেই খেললাম, কত দুষ্টুমি করলাম, অথচ এই দেওয়ালের ওপারেই সুরবালা দাঁড়িয়ে আছে, কিন্তু তাকে দেখার অধিকার আমি হারিয়ে ফেলেছি। এভাবে তার বাসায় চা খেয়ে তিনি তার স্কুলে ফিরে আসলেন। কিন্তু স্কুলে ফিরে আসার পরেও তার মন আর স্থির থাকতেছে না। তার কোনো কিছুতেই, কাজকর্মে, মাস্টারিতে, তার কোনো কিছুতেই মন বসছে না। সব কিছুই দখল করেছে সেই সুরবালা। সেই সুরবালার হাতের চুড়ির সেই টং টং শব্দ আর শাড়ির সেই খসখস শব্দ, ঠিক তার পায়ের থপথপ শব্দগুলো তার প্রেমিক হৃদয়ে টং টং করে বাজছে। তিনি যেন সেই ছোটোবেলার সুরবালার প্রেমে হাবুডুবু খেতে লাগলো। তিনি সুরবালা ছাড়া তার যেন জীবন যেন অস্বস্তিতে ভুগতে লাগলো। তিনি সুরবালাকে ছাড়া আর কিছুই কল্পনা করতে পারছেন না। এভাবেই সময়গুলো চলে যাচ্ছিল। হঠাৎ একদিন সোমবার সন্ধ্যাবেলা আকাশে প্রচণ্ড বৃষ্টি এবং চারিসাইড বন্যায় প্লাবিত হয়ে গেছে। আর রামলোচন বাবু তার সরকারি কাজের জন্য শহরের বাইরে গেছেন। সুরবালা বাসায় একা আছে। তিনি চিন্তা করলেন, গভীর রাত যত ঘনিয়ে আসছে, মেঘের গর্জন তর্জন জন্য আরও জোরে হচ্ছে। তিনি চিন্তা করলেন যে সুরবালা বাসায় একা আছে, এই মেঘের গর্জনে সুরবালা হয়তোবা ভয়ে জড়সড় হয়ে বসে আছে, আমার উচিত সুরবালাকে রক্ষা করা। যে ভাবার তাই কাজ। তিনি তার রুম থেকে বেরিয়ে সুরবালার বাসার দিকে যেতে যাচ্ছেন, কিন্তু হাঁটু সমান পানি হওয়ার কারণে চারিসাইড থই থই করতেছে পানিতে। তিনি আটকে গেলেন। তিনি সুরবালার বাড়ি আর যেতে পারলেন না। তিনি পাশে দেখলেন একটা টিলার মতো, তিনি সেখানে আশ্রয় নিলেন। সেই টিলায় নায়ক দাঁড়িয়ে আছেন। পথিমধ্যে রাত অনেক, অমাবস্যার রাত, সে চাঁদের আলো পড়তেছে।
নায়ক একটু পরে লক্ষ্য করছে একজন তার সামনে পিছন থেকে যেন একটা মানুষের একটা ছায়া তিনি দেখতে পেলেন। সে ছায়ায় সে নায়ক বুঝে গেলেন যে তার পিছনে বা এই ছায়াটা আর কারো নয়, তার সেই খেলার সাথী, তার সেই স্বপ্নের নায়িকা, সেই সুরবালার। তিনি লক্ষ্য করলেন যে সুরবালার শ্বাস প্রশ্বাস আর তার শ্বাস প্রশ্বাসের মাঝে কোনো পার্থক্য নেই, মানে এত কাছাকাছি আছে তারা দুইজন। কিন্তু নায়কের মনে হচ্ছে যে মনে হয় যে আমরা দুজন যোজন যোজন দূরে অবস্থান করছি। এর মধ্যে নায়ক মনে মনে ভাবছে যে যদি এখন একটা ঝড় বা একটা জলোচ্ছ্বাস যদি আসে তাহলে কি হবে, নায়িকা সুরবালার আমার কোলে ঢলে পড়বে। তিনি এটা আশা করছেন এবং মনে মনে আশা করতেছেন যে এরকম যদি একটা হতো, একটা ঝড় যদি আসতো কিংবা একটা জলোচ্ছ্বাস যদি তাদেরকে একাকার করে দিত তাহলে কত না ভালো হতো। তিনি এইসব চিন্তা করতেছেন। এই চিন্তা করতে করতেই মানে কখন যে রাত পেরিয়ে গেছে তিনি বুঝতেই পারেননি। রাত হয়ে শেষ হয়ে ভোর হলো, সূর্যের আলো পড়তে লাগলো। সুরবালা তার বাড়ির দিকে চলে গেল। নায়ক তার ভারাক্রান্ত হৃদয় নিয়ে কী হলো, তিনি আবার তার বাসার দিকে ফিরে আসলেন। তখন সে মনে মনে একটা জিনিস করলো যে বলল যে আমি এই এক রাত্রে মহাপ্রলয়ের তীরে দাঁড়িয়ে অনন্ত আনন্দের আস্বাদ পাইয়াছি। তিনি এই একটি রাত্রি অতিবাহিত করলেন এবং তার পিছনে শ্বাস প্রশ্বাসের ব্যবধান, দাঁড়িয়ে আছে তার নায়িকা, তার স্বপ্নের সেই খেলার সাথী, ছোটোবেলার খেলার সাথী সুরবালা, অথচ তাদের সাথে কি কোনো কথা নেই, কোনো বার্তা নেই। মনে হচ্ছে দুজন অনেক দূরে দাঁড়িয়ে আছে। কিন্তু তার প্রেমিক হৃদয় এ রাত্রে অনেক তাকে আহত করেছে, আনন্দিত করেছে। তাই তিনি সেই কথাটি বলেছিলেন যে আমি এই এক রাত্রে মহাপ্রলয়ের তীরে দাঁড়িয়ে অনন্ত আনন্দের আস্বাদ পাইয়াছি। সুপ্রিয় ছাত্রছাত্রীবৃন্দ, এই হলো গল্পের মূল বিষয়বস্তু। এই যে নাটকীয়তা, এই যে একটা গল্পের ভিতরে A to Z সব কিছুই, গল্পের নামকরণের গুরুত্ব, গল্পের মূল কাহিনী সব কিছুই অন্তর্নিহিত। আশা করি তোমরা এখান থেকে কিছু অর্জন করতে পারবে এই বিশ্বাস রাখি। ধন্যবাদ।